বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, নদীর মাঝি বলে। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিনে। আজ আমাদের আলোচনার বিষয় বাণিজ্যিক মৌ চাষে সরিষার উৎপাদন বৃদ্ধি। আলোচনায় আপনাদের সাথে আছে আমি মীর এমদাদ আলী এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মুঈদ, সাবেক মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এবং আমাদের ডান পাশে রয়েছেন সাকিউল মিল্লাত মোরশেদ, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন কর্মকাণ্ড শিশুক, এবং আমাদের সাথে আরও একজন রয়েছেন সম্মানিত অতিথি আব্দুর রশিদ, সহ সভাপতি, উত্তরবঙ্গ মৌচাষী সমিতি। আপনাদের সবাইকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা জানি যে আমাদের বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে সাথে আমাদের ভোজ্য তেলের চাহিদা বেড়ে যাচ্ছে, আমদানি নির্ভরতা রয়েছে। বলা হচ্ছে প্রায় 24 লক্ষ মেট্রিক টন ভোজ্য তেলের আমাদের চাহিদা রয়েছে বাৎসরিক। সেখান থেকে আমাদের 6 লক্ষ মেট্রিক টন মতন আমাদের সরিষার তেল উৎপাদন হয়। আর কিছু আমাদের অন্যান্য যে সমস্ত ফসল রয়েছে, সূর্যমুখী রয়েছে, সয়াবিন রয়েছে, এই সব থেকে আমরা কিছুটা করে, আর বাকিটাই আমাদের আমদানি নির্ভরতা রয়েছে। তো সেই ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উদ্যোগে নানা ধরনের গবেষণা হচ্ছে। সরিষার বীজ উৎপাদনের যে প্রযুক্তি রয়েছে, চাষ কৌশল নিয়ে কৃষকের কাছে যাওয়া হচ্ছে। এই সব কিছুর বিবেচনায় দেখা যাচ্ছে যে আমাদের বিগত কয়েক বছরে আমাদের সরিষার উৎপাদন অনেকটাই বেড়ে গিয়েছে, এবং সরিষা উৎপাদন বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের সরিষার যেমন আমদানি নির্ভরতা কমছে, ঠিক একইভাবে আমরা দেখছি আমাদের সরিষার সাথে আমরা মধুর উৎপাদনও বেড়ে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমরা একটা সময় দেখেছিলাম যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটা ভূমিকা নিয়েছিল, এবং সবচেয়ে বড় কথা আমাদের মৌচাষী যারা বেসরকারিভাবে তারা নিজস্ব উদ্যোগে কিছু উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় তারা মৌ চাষ করে মধু উৎপাদন করছে, এবং এই ক্ষেত্রে তারা কিন্তু ব্যাপকভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে, এবং মধুর যে আমদানি নির্ভরতা রয়েছে সেটাও তারা কমাতে সক্ষম হয়েছে। আমি এই পর্যায়ে মুঈদ সাহেব আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমাদের সরিষার যে উৎপাদনের যে ধারা রয়েছে, এইখানে যে আমাদের সরিষা তেলের যে চাহিদা, সেইখানে বিবেচনায় রেখে আমরা সরিষার উৎপাদনকে আরও বাড়াতে চাই, সেইখানে আমাদের কি কি প্রযুক্তি দরকার, বা সেখানে কোন ধরনের সাপোর্ট আমাদের কৃষকদের জন্য প্রোভাইড করা দরকার, এবং কারা করবে সেটা? আমার শস্য বিন্যাসে আমাদের যখন আমন যে জমিগুলোতে হয়, একটু উঁচু মাঝারি উঁচু জমি, সেই আমনের জমিগুলোতে আমন তোলার পরে যখন বোরো করবে চাষি, এর মাঝখানে যে গ্যাপ পিরিয়ডটা, সেখানে কিন্তু শর্ট ডিউরেশন ভ্যারাইটি, অল্প জীবনকালের যে সমস্ত ভ্যারাইটিগুলো, সেগুলি করে কিন্তু কৃষক সে সরিষাটা ফাঁকের একটা ফসল, বলবো যে একটা ফাঁকের ফসল তুলে নিতে পারে। এবং সেটা একসময় হতো যে মাঘী সরিষা বলি বা 27 সেটা করতো, তাদের নিজস্ব প্রয়োজন হতো মৃত্যু। এখন তো বাণিজ্যিক প্রয়োজন, অনেক মানুষের খাদ্যের যোগান, তেলের যোগান দিতে হচ্ছে, এখন তো বাণিজ্যিক ভাবে করতে হবে। সেই ক্ষেত্রে নতুন নতুন জাত ভ্যারাইটি সেগুলো আসছে, চাষ কৌশলের কিছু নতুন নতুন প্রযুক্তি আসছে। বাড়ি সরিষা 14 যেটা আসছে, এটা কিন্তু শর্ট ডিউরেশন ভ্যারাইটি। এটা 80 থেকে 85 দিনেই এটা ফলন আসে, এবং উৎপাদনটা অনেক বেশি। তো কাজে এই বাড়ি সরিষা 14-র পাশাপাশি আমাদের বিনা যে আছে, বিনা বাংলাদেশ ইনস্টিটিউট অফ এগ্রিকালচার, ওখান থেকে কিন্তু কয়েকটি ভ্যারাইটি বের হয়েছে, যেমন বিনা সরিষার 9 এবং বিনা সরিষা 11। এগুলো কিন্তু এরকম জীবনকাল খুব কম, 75 থেকে 80 দিনই হয়। এবং কিছু কিছু আমাদের এখন সাউথ বেঙ্গল আমরা জানি যে লবণাক্ততা সমস্যা, সে লবণাক্ততা সহিষ্ণু জাত, এবং এগুলো তো কিন্তু অনেক রোগ প্রতিরোধী। তো এই কারণে কিন্তু এই জাতগুলো কিন্তু সম্প্রসারিত হচ্ছে। যেমন আমি বলবো যে এক সময় আমাদের সরিষা যদি 5 বছর আগে বলি, মাত্র 5.8 লক্ষ হেক্টর জমিতে হতো। এখন কিন্তু আমাদের প্রায় 11.6 লক্ষ হেক্টর জমিতে আমাদের সরিষা এক্সটেনশন হয়েছে, আবাদ হচ্ছে। আমরা আপনার কাছে আবার আসবো। জনাব সাকিউল মিল্লাত মোরশেদ, আপনার কাছে একটু জানতে চাই, এক সময় আমরা দেখেছি দাউদকান্দি মডেলের কথা, আপনি তার
উদ্ভাবক এবং এর পাশাপাশি কমিউনিটি এন্টারপ্রাইজ, এটাও আপনার একটা ইনোভেশন। আপনারা প্লাবনভূমিতে মৎস্য চাষ এবং এই কমিউনিটি বেজ মৎস্য চাষ নিয়ে যে কাজ করেছেন, তার মাধ্যমে আমাদের বাংলাদেশের যে এই প্লাবনভূমি এলাকার যে শত শত মানুষ তারা দরিদ্র সীমার নিচে ছিল, তাদের একটা কর্মসংস্থান হয়েছে, মাছের উৎপাদন তারা বাড়াতে পেরেছে, আমাদের জাতীয় যে মাছের চাহিদা সেখানে তারা কিন্তু কন্ট্রিবিউশন করছে আপনাদের এই কার্যক্রমের ফলে। সাম্প্রতিক সময় আমরা দেখছি আপনাদের সেই কমিউনিটি এন্টারপ্রাইজটাকে আপনারা রূপান্তর ঘটেছেন আমাদের উত্তরবঙ্গের এলাকায়, এখানে মৌচাষীদেরকে নিয়ে যে সরিষার ক্ষেতে মৌ চাষ করছে, পাশাপাশি অন্য অন্য জায়গায় যেখানে সম্ভাবনা আছে মধু উৎপাদন, তাদেরকে নিয়ে কাজ করছেন। সেখানে কমিউনিটি এন্টারপ্রাইজটাকে আপনারা ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছেন। কিভাবে এই বিষয়গুলি করছেন, অর্গানাইজ কিভাবে করছেন, যদি একটু সংক্ষেপে বলেন এগুলি নিয়ে। মৌচাষীরা সবাই আসলে ক্ষুদ্র একটা এন্টারপ্রেনার, মানে আমরা যদি স্মল এন্টারপ্রেনার কথা বলি, এরা সবাই তার মধ্যেই পড়ে বেশিরভাগ ক্ষেত্রে। এবং এই ক্ষুদ্র এন্টারপ্রেনাররা মানে অনেক কষ্ট করে যেই ফসলটা আহরণ করে সেটার কিন্তু সঠিক সুফলটা কিন্তু তারা পায় না। কারণ হচ্ছে যে আমাদের মৌচাষীরা তাদের মধু বিক্রি করতে গিয়ে অনেক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে। একটা হচ্ছে এটার গুণগত মান, দ্বিতীয়টা হচ্ছে মার্কেটটাকে যদি আপনাকে এটা একটা ব্র্যান্ডিং দরকার সব কিছুরই। আমরা নতুন যে উদ্যোগটি নিয়েছি সেটি হচ্ছে যে বাংলাদেশে কিন্তু মধুর কোনো হাট নাই। আমাদের এই মৌচাষীরা যেই মধু আহরণ করে সেটাকে তাদের ওই খামার থেকে বিক্রি করতে হয়, অথবা যদি কেউ কিনতে চায় তাকেও ওই খামারে গিয়ে মধুটা কিনতে হয়। কিন্তু সেটাকে একটা কম্পিটিটিভ জায়গায় যাওয়া, দুই দিক থেকে, প্রাইসের দিক থেকে এবং কোয়ালিটির দিক থেকে, দুটি জায়গাতে কম্পিটিটিভ করার জন্যই আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে যে একটা মধুর হাট চালু করতে যাচ্ছি। আগামী জানুয়ারি থেকে সেটি চালু হবে এবং আমরা এই মৌচাষীদেরকে নিয়ে আমাদের যে দাউদকান্দিতে, যেখানে আমরা প্লাবনভূমির মৎস্য চাষ, মানে আমাদের প্লাবনভূমির যারা জমির মালিক তাদেরকে নিয়ে যেমন মৎস্য খামার করেছি, এইখানে আমরা আমাদের এই মৌচাষীদেরকে নিয়ে একটা কমিউনিটি এন্টারপ্রাইজ করতে চাচ্ছি এবং একটা কমন ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছি আমাদের ছোট মৌচাষীদের। আমরা যতদূর জানি প্রাকৃতিক মধুর সবচেয়ে বড় উৎস সুন্দরবন। এখানে এই প্রাকৃতিক মধু সংগ্রহের জন্য অনেক মল আছে, ওনারাও মনে হয় যান সেখানে। তো সেইখানকার মধুর গুণগত মান, আর আমরা যদি সরিষার মধুর গুণগত মান নিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রে দুজনের কাছে প্রশ্ন, কি বলবেন? সবই প্রাকৃতিক, সরিষা থেকে যেটা আসে সেটাও প্রাকৃতিক, হ্যাঁ, কোনো সন্দেহ নেই। মানে ওইটা হচ্ছে আপনার কোনো ডিস্টিংক্ট কোনো ইয়া নয়, আপনার ওয়াইল্ড ফ্লাওয়ার থেকে আসে, আর এইখানে আমরা স্পেসিফিক ফ্লাওয়ার থেকে পাচ্ছি লিচুর মধু। ওখানে মৌমাছিটাও ওয়াইল্ড, সুন্দরবনে মৌমাছিটাও ওয়াইল্ড, ওটা মৌমাছিটাও ওয়াইল্ড, বাট কিন্তু যখন আমাদের মৌচাষীরা সেখানে যায় তখন তার মৌমাছি ওয়াইল্ড থাকে না, তাদের মৌমাছি নিয়ে যাচ্ছে, তারাও হারভেস্ট করছে, বাট ওইটার সোর্সটা ডিফারেন্ট। যেমন আমাদের উত্তরবঙ্গে আপনি সজনা ফুলের মধু পাবেন, আপনি সরিষার ফুলের মধু পাবেন, আপনি লিচুর মধু পাবেন আপনি। তো সুতরাং আসলে মধুর যেই একটা বড় বিষয় হচ্ছে যে মধুর যে গুণাগুণের একটা জিনিস আমরা অনেক সময় খেয়াল করি না, আমরা বিদেশি মধু খাই, এটা আমাদের জন্য কতটা উপকার সেইটা কিন্তু আমাদের বিবেচনার বিষয়। সুন্দরবন এবং সরিষার চাইতেও যেটা দরকার যে দেশের না বিদেশের, কারণ হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে যে ফুলটা আছে সেটা কিন্তু ওই জায়গার রোগ জীবাণুর জন্য কিন্তু অ্যান্টিডোটটা ওখানে আছে। সুতরাং ওই জায়গার মানুষ যদি ওই মধু খায় তাহলে কিন্তু তার ওই রোগের জন্য উপকার করবে, কিন্তু বাংলাদেশের রোগ বালাইয়ের জন্য কিন্তু বাংলাদেশের মধুটাই কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, অনেক ধন্যবাদ। আমরা একটু আব্দুর রশিদ সাহেব আপনার কাছে জানতে চাই, আপনারা মধু উৎপাদন যেমন করছেন এবং সেই সাথে সরিষার ফলন বাড়াতেও কিন্তু আপনাদের ভূমিকা রয়েছে। আমি শুধু জানতে চাই যে মৌচাষ করতে যে আপনাদের কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা এখনো হচ্ছে। আমরা শুনেছি যে একটা সময় যখন মৌচাষীরা বাক্স নিয়ে সরিষার ক্ষেতে বা কোনো বাগানে যেত, স্থানীয়রা সেটাকে খুব ভালো চোখে দেখতেন না, তারা অনেক মন্তব্য করতেন। কি কি মন্তব্য করতেন সেটা একটু প্রথমে জেনে নেই। আসলে প্রথমে যে সময় আমরা অনেক সমস্যাতে পড়ছি, কিছু কিছু জায়গায় মানুষ এমন উদাহরণ দিত যে শরীরে যেমন মশা বসলে যেমন রক্ত খাইলে মানুষ শুকায়, যে রক্ত শূন্য হয়, ফুলে মৌমাছি বসলে হয়তো এটা হইতে পারে, মানে ফলন কম হবে, ফলন কমে যাবে। কিন্তু এর মাধ্যমে, কৃষি অফিসারদের মাধ্যমে এটার থেকে আমরা অনেকটাই সফলতা পেয়েছি। এখন বর্তমান মৌমাছির একটা রোগ ডেটল পোকা, এই পোকাটা মৌমাছির লার্ভা থেকে শুরু করে
মানে পোলেন লার্ভা সবই খেয়ে এলা দেয়, আচ্ছা কিন্তু মধুতে কোনো আঘাত করে না। ওরা ওটা খায়া চারটেই সহ ফালা দিচ্ছে। আচ্ছা ফালা দিচ্ছে এগুলা শতকে মনে হয় যে 80 ভাগ খামারে এই রোগটা আছে। আচ্ছা তো এটার একটা ফাঁদও বাড়াইছে, কিন্তু ফাঁদ পাচ্ছি কিন্তু ওষুধ পাই না, ওষুধ পাওয়া যায় না। ওষুধটা পাওয়া যায় না, চায়না থেকে নিয়ে আসতে হয়। আচ্ছা তো আসলে আমাদের বাংলাদেশে মৌ চাষের জন্য এটা যদি এখনকার থেকে আমরা সতর্ক না হতে পারি আর প্রতিরোধ না করতে পারি, তাহলে ভবিষ্যতের জন্য বাংলাদেশের মৌ চাষ হয়তো বন্ধ হয়ে বিলুপ্ত যাবে হয়ে বা যাবে। ক্ষতিগ্রস্ত হবে। খুব ভালো কথা বলেছেন। আমরা অবশ্যই আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে, ওনাদের মাধ্যমে এটা কিভাবে করা যায় আমরা সরকারের কাছে সে বিষয়টি বলতে চাই যে মৌচাষ শুধু মৌচাষই না, ও আমাদের মধু উৎপাদন যেমন করছে, পাশাপাশি আমাদের যে কৃষিতে তাদের কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে। আপনারা জানেন যে আমাদের যে একটা দেশে যদি 4টা বছর পর পর মৌমাছির বিচরণ না থাকে তাহলে পরে আমাদের ফলন কিন্তু প্রায় 50% নেমে আসবে। সুতরাং মৌমাছির গুরুত্ব অনেক বেশি, সেই ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হবে। মৌ চাষকে কিভাবে আমরা সম্প্রসারণ করতে পারি, টিকে রাখতে পারি। আপনার কাছে আরেকটা ছোট্ট প্রশ্ন করব আমি, সেটা হচ্ছে যে একটু আগে আপনি বলেছেন ব্রিডিং এর কথা, মৌমাছির ব্রিডিং এর কথা, মানে রানী উৎপাদনের কথা, তাই না? বাচ্চা কিভাবে, শ্রমিক মৌমাছি কিভাবে তৈরি করা জি যায়, স্যার, আমাদের তো সেই ক্ষেত্রে আমাদের কি কি প্রতিবন্ধকতা রয়েছে, এখন সমস্যা কি? মনে করেন যে আগে আমরা কিছু কিছু খামারি একটা চাক মানে যেটা ফ্রেমটাতে আমরা সিপ সিট ব্যবহার করি, একটা সিপ সিট ব্যবহার করে দেখা যায় 4 বছর 5 বছর ব্যবহার করে। আচ্ছা শীটগুলি যেটা, তো ওইটাই একের থান 2 বার ব্যবহার করা যায়, কিন্তু যে সময় আমি 4 বারে যাব তাহলে কোষগুলো ছোট হয়ে যাচ্ছে, আচ্ছা এতে করে মৌমাছি ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা যেমন রানী উৎপাদন যদি আমরা ভাই বোন মিলন হচ্ছে, হুম, ভাই বোন মিলন হয় আস্তে আস্তে রানী ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা। আমরা যদি রানী উৎপাদন বিকলাঙ্গ না হতে করি- পারে বা ওর উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে, জি। তাই না? মানে অন্তঃপ্রজনন যেটাকে বলে আগে, সেটা করলে তো বিকলাঙ্গ হতে পারে, নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। জি, এটার কারণে মৌমাছি আগে যেভাবে আমরা ডিম পাইতাম, হুম হুম আসলে মৌমাছি একটা রানী মৌমাছি প্রতিদিন গড়ে কিন্তু 3600 ডিম দিতে পারে, কিন্তু এখন আমরা 3600 ডিম পাই না। ডিম পাই আমরা 1200, 1300, 1500, 2500, এই 2500-র উপর পাই না। কিন্তু আমরা যদি ব্রিডিং সেন্টার থাকে, আমরা যদি রানীগুলোকে কৃত্রিম প্রযোজন করতে পারি, তাহলে হয়তো দেখা যাবে যে আমরা 3600 ডিম পাবো, তাহলে আমাদের বংশবৃদ্ধি বেড়ে গেল। আচ্ছা তারপরে আর একটা সমস্যা আছে, আমাদের একটা বি বোর্ড করার দরকার। যদি একটা বি বোর্ড থাকে এবং চাষিদের একটা আইডি কার্ড থাকে, যেমন আমরা পুলিশের কিছু হয়রানি হই, কিভাবে হয়রান হন? আস্তায় গাড়ি যাচ্ছে, আমাদের গাড়িগুলো তো রাত্রেই যায়। আচ্ছা রাত্রে গেলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন আসে, রাত 2টা 3টায় ফোন আসে যে পুলিশের গাড়ি আটকাইছে। কি আটকাইছে, কি জন্য আটকাইছে, দেখেন কাগজপাতি দেখান। তা আসলে আমরা যদি কৃষি মন্ত্রণালয় থেকে যদি একটা আইডি কার্ড পাই যে না এরা আসলে মৌচাষী, এদের মৌমাছিগুলা আস্তায় মানে আটকালে একখান থেকে আরেকখানে পরিবহন যেটা হ্যাঁ। যখন করেন, স্থানান্তর করেন, জি। তখন এই রাত্রেবেলায় করতে হয়, কারণ টেম্পারেচার বেশি হলে মারাও যেতে পারে, এই জন্য রাত্রে করাটাই অনেক ভালো। মৌমাছি গেছে বছরে কিন্তু একটা খামার ধ্বংস হয়ে গেছে রাজবাড়িতে। আচ্ছা তো এটা মনে হয় পেপার পত্রিকায় দেখছেন, নিউজেও হয়েছে যে একটা খামার পুরাটাই ধ্বংস হয়ে গেছে, ঠাকুরগাঁর একটা খামার। তো এটা কিন্তু পুলিশের কারণেই হয়েছে। তো আসলে মৌমাছি তো বেশিক্ষণ গাড়ি ঠেকা আঁকলে মৌমাছিগুলো মারা যায়। এর আগেও আমার এক খামার কুষ্টিয়াতে জামে পড়িয়া আমি পুলিশকে অনুরোধ করছিলাম যে আমার গাড়িটা ছেড়ে দেন এবং এক সাইড দিয়ে বাই করে দেন। সে আমার থেকে 10,000 টাকা চাইছিল। আমি বলছিলাম আমি 10,000 টাকা গাড়ির তো আর নাই, আমি আপনাকে টাকা দেবো, এত রাত 2টার সময় আমি আপনাকে টাকা দেবো কেমন করে? আমার কিন্তু প্রায় 4 লাখ টাকার মৌমাছি মারা গেছে। অত্যন্ত দুঃখজনক। মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাবেক, আমাদের খুব কষ্ট হচ্ছে এসব শুনে। আমরা আশা করব এই অনুষ্ঠান দেখার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে পদক্ষেপ নেবে। আর সেই সাথে এটাও বলবো যে আপনাদের সমিতির পক্ষ থেকে আপনারা কৃষি মন্ত্রণালয় বা আমাদের যে খামার বাড়ি আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তাদের সাথেও আপনারা একটু যোগাযোগ করতে পারেন, মনে হয় সমাধান পাওয়া যেতে পারে। আমার মনে হচ্ছে আব্দুর রশিদ সাহেবের সাথেও আরেকটু কথা বলি। এই যে মৌমাছি যে আপনারা পালছেন, যখন মনে করেন যে আমাদের সিজনটা শেষ হয়ে যায়, সরিষার সিজন বা আপনারা যে সিজনটা ফুলের মধুটা হয়,
এই পরে একটা অফ সিজন হয়, ওই অফ সিজনে আপনারা এই মৌমাছিগুলি নিয়ে কি করেন? স্যার ওই সময় আমরা বিভিন্ন জায়গাতে ছোটাছুটি করি, মানে যে যেমন গজনি পাহাড় পর্যন্ত চলে যাই, যে একটু আমাদের চিনির সিরাপ দিতে পারি, কিন্তু আসলে আমরা তো আসলে পোলেনটা দিতে পারি না। আচ্ছা, আর পোলেনটা করতে হলে আমাদের অনেক কিছুই দরকার হয়। যেমন মানে আপনি বলতেছেন যে ওই সময় তাদেরকে খাওয়ান কি হ্যাঁ। আপনারা? আচ্ছা, চিনির সিরাপ দিতে পারেন, চিনির সিরাপ দেয়, কিন্তু ওটা খরচ বহুল বেশি, ব্যয়বহুল খরচা, কিন্তু চিনির সিরাপ দিলেই যে হবে তা না। আচ্ছা, আমাদের বাড়তি এই যে রানীর যে খাবার পোলেনটা, এই পোলেনটা কিন্তু কৃত্রিম ভাবে আমাদের আবার তৈরি করে দিতে হয়। ফুল ছাড়া কিন্তু এই পোলেন হয় না। তারপরে আমাদের যেমন আইসিন সুগার, মুগের ডাউল, ভুট্টার গুঁড়া, এগুলা দিয়ে আমাদের কৃত্রিম পোলেন করে দিতে হয়। আচ্ছা, গুঁড়া দুধ, তো এগুলা দিলে এবারে কৃত্রিম ভাবে যা হয় ওইভাবে ডিম আমরা পাই না। যদি আমাদের যেমন আমাদের ফল লাইন হচ্ছে, আস্তার ধার দিয়ে যদি মনে হয় যে ফল ও ফুলের গাছ লাগায়, তাহলে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের মৌ চাষিরা বিশাল একটা লাভের মুখ দেখতে পারবে। ভবিষ্যৎকে মৌমাছি বাঁচাই রাখতে হলে অবশ্যই ফুল আর ফলের গাছ বেশি দরকার। আচ্ছা, ডক্টর মোহিত আপনার কাছে আরেকটু জানতে চাই যে উনি যেটা বললেন ফুল ফলের গাছ বেশি করে লাগাতে হবে মৌচাষকে সম্প্রসারণ করার জন্য, সেই ক্ষেত্রে আপনি সাবেক মহাপরিচালক হিসেবে আপনার কাছে আরেকটু জানতে চাই যে এই মৌচাষীদের সুরক্ষার জন্য, কারণ তারা তো একটা জাতীয় কর্মকাণ্ড করছে আমাদের কৃষি ক্ষেত্রে, তাই না? জি। তো তাদের এই বিষয়গুলিকে, যেগুলি আপনি শুনলেন, উনি যেগুলি বললেন, তো এই বিষয়গুলিকে আপনি আসলে কিভাবে দেখেন? যেমন বললেন যে রাস্তায় চলাচল করতে গেলে যে কোনো সময় তাদেরকে গাড়ি আটকে তল্লাশি করা হয়, তো সেই সময় কিন্তু আমার ইনস্ট্রাকশন ছিল যে যখন ওই যে উপজেলা থেকে বা যে জেলা থেকে মুভ করবে, সেখানেই আমাদের যদি উপপরিচালক কিংবা কৃষি অফিসার সঙ্গে কথা বললে, তারা কিন্তু ডিসি এবং এসপির সঙ্গে কথা বলে একটা সার্টিফিকেটের ব্যবস্থা করে দেয় আচ্ছা, যে এইখানে মৌচাষী, তারা এখানে কাজ করে মুভ করছে, তো কাজী রাস্তায় যেন তাদেরকে কোনোভাবে হ্যারাসমেন্ট করা না হয়। এবং এটা কিন্তু তখন হতো, আমি জানি না এখন এই ধরনের সার্টিফিকেট নিয়ে, লোকালি সার্টিফিকেট নিয়ে আপনারা মুভ করেন কিনা। এটা করলে কিন্তু অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যার সমাধান সম্ভব। আরেকটা হলো যেটা সেই সময় আরেকটা প্রবলেম যেটা আমি ফিল করেছি বা দেখেছি, আমার কাছে রিপোর্ট হয়েছে যে যখন কৃষকদের হয়তো সরিষা চাষি তার ক্ষেতে বাষ্প বসাচ্ছে, চাষিরা বসাতে দিত না এবং বলতো যে আমার মধু, এই মৌমাছি আমার, যেমন উনি বলতেছিলেন যে আমার ফুল খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, আমার সরিষা চাষে ব্যাঘাত ঘটবে, ফলন হবে না। আমরা কিন্তু ওই চাষিগুলো কিন্তু উদ্বুদ্ধ করেছি। তাদের কিন্তু আমাদের যে ফিল্ড লেভেল অফিসাররা, তারা যে কিন্তু বলেছে যে বরঞ্চ আপনার এটা উৎপাদন বাড়বে, এটা পরাগায়ন সহায়তা হবে। আচ্ছা, এবং আমি আশা করব যে আপনার এই কথার মাধ্যমে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা আছে তাদের সাথে আপনাদের নিশ্চয়ই কোনো সেমিনার, সিম্পোজিয়াম আলোচনা হয়, তখন এই বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। মোর্শেদ সাহেব আপনার কাছে। আমি আসলে এই কথাটার মধ্যে একটু ঢুকতে চাই। হ্যাঁ, প্লিজ বলেন। বাংলাদেশের মৌ শিল্পটাকে যদি আমরা আসলে সত্যিকার এই উন্নত করতে চাই, ডেভেলপ করতে চাই, তাহলে আমাদের মধু নীতিমালা থাকা দরকার। আচ্ছা, মধুর উপরেই আমাদের নীতিমালা থাকা দরকার। এবং আমাদের মধু, যেটা রশিদ ভাই যেটা বলেছে, একটা মৌ বোর্ড হতে পারে, যেখানে আসলে সবাই রোলটা সেখানে ডিস্টিংক্ট করে, সেখানে আমাদের যেমন নিরাপদ খাদ্য অধিদপ্তর হয়েছে, ঠিক এইভাবে আমাদের একটা মধুর একটা বোর্ড হতে পারে, যেখানে মাল্টি মিনিস্ট্রিয়াল একটা রোল আমরা সেখানে অ্যাসাইন করতে পারবো। চমৎকার বলেছেন। আপনার কাছে আরেকটা একটু জানতে চাই যে আমাদের মৌ চাষের সাথে যারা জড়িত রয়েছেন, তারা একদিকে যেমন মধু উৎপাদন করছেন, পাশাপাশি আমাদের ফসলের উৎপাদনও বাড়ানোর কাজটা তারা করছে। সুতরাং আমরা একই সাথে ফসলও চাই, মধুও চাই। এখন এই যে মধু যে ওনারা উৎপাদন করছেন, এই মধু উৎপাদন করতে যে তাদের কোয়ালিটি সম্পন্ন মধু উৎপাদনের জন্য মার্কেট লিঙ্কেজ কিভাবে করা যায়, তারপরে মধুর যে ব্র্যান্ডিং, এখন তো মনে করেন ওনারা যেভাবে মধুটা উৎপাদন করছেন, ওনারা শুধু উৎপাদনই করে যাচ্ছেন, মাঝখান থেকে অন্য কেউ এসে মধুটা সংগ্রহ করে তাদের নামে ব্র্যান্ডিং করে মার্কেটিং করছে। তো এই জায়গাটায় এই ওনারশিপটা যে আপনি এই কমিউনিটি এন্টারপ্রাইজের মাধ্যমে যে কাজটা করছেন, এই এন্টারপ্রেনার কি ওনাদেরকে বানানো যায় কিনা, সেরকম কোনো পরিকল্পনা নেওয়া যায় কিনা? না, প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা মৌচাষী একজন এন্টারপ্রেনার, এতে কোনো সন্দেহ নেই।
বাট এদের এই এন্টারপ্রেনারশিপটাকে আমরা যদি সংগঠিত করতে পারি তাহলে আরো বড় এন্টারপ্রাইজ তৈরি হবে, এই জায়গাটা হচ্ছে বিষয়। আচ্ছা, আর দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে আসলে যে আমরা কোয়ালিটির মধ্যে কথা বলেছি, কোয়ালিটির যে কথাটা বলছি, এগুলো যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিভিজুয়াল মৌচাষীদের ক্ষেত্রে এই কোয়ালিটিটাকে এনশিওর করা ডিফিকাল্ট। সবচেয়ে বড় যে প্রথম কথাটা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনার এখানে যখন আপনি মাছ নিয়ে আলোচনা করেন সেটা কিন্তু মৎস্য অধিদপ্তরের কাছে একটা রিকমেন্ডেশন হিসাবে যায়, ফসল নিয়ে আলোচনা করেন কৃষি অধিদপ্তরের কাছে যায়। আজকের যে আলোচনাটা এটা আসলে কার কাছে যাবে আমরা কিন্তু পরিষ্কার না। তো সুতরাং আমাদের এই আলোচনাগুলো বা আমাদের কিন্তু আমরা যে উত্তরবঙ্গ মৌচাষী সমিতির কথা বলছি যেখানে রশিদ ভাই সহসভাপতি, অনেক বছর ধরে এটা আমরা ইয়ে করছি, বা সারা বাংলাদেশে আরো এরকম অনেক সংগঠন আছে, আমাদের কিন্তু আমরা আমাদের সমস্যাও জানি, আমাদের সুপারিশও আছে, কিন্তু আমাদের সুপারিশ কার কাছে দেব, কে আমাদের কথা শুনবে, আমাদের অভিভাবক কে, আমাদের অভিভাবক কি বিসিক না আমাদের অভিভাবক ডিএই, এটা কিন্তু আমরা শিল্প মন্ত্রণালয় আমরা কিন্তু ওই জায়গাগুলো কিন্তু ডিফাইন নাই। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আচ্ছা, আমি রশিদ ভাইয়ের কাছে আরেকটু জানতে চাই, আপনারা সরিষা ছাড়া আর কোন কোন ফসল থেকে মধু আপনার কালেকশন করতে পারেন? আমরা সরিষা থেকেই শুরু, তারপরে সরিষা, ধনিয়া, কালো জিরা, লিচু, মিষ্টি কুমড়া, বড়ই, সজনা থেকে হচ্ছে এখন, তারপরে সজিনা, আচ্ছা, তারপরে লাস্টে যাই হলো আমরা পাহাড়ে। আচ্ছা, তাহলে আপনাদের বছরে কখনো কি এখন বসে থাকা লাগছে নাকি লাগে না? আমাদের 5 মাস আমাদের কৃত্রিম খাবার, 5 মাস বসে থাকা লাগে, ওই সময়টা কৃত্রিম খাবার দিতে হয়, কৃত্রিম খাবার এবং কৃত্রিম পোলেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আমরা শেষ করব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও অন্যান্য অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। আমরা যতদূর জানি যে আমাদের বাংলাদেশের বর্তমানে 750 কোটি টাকার মধুর বাজার রয়েছে, এবং যারা এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন তারা বলছেন যে এখানে প্রায় 1500 কোটি টাকার বাজারের সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে প্রায় 20,000 মেট্রিক টন মধু উৎপাদনের সক্ষমতা আমাদের এই মৌচাষী ভাইদের রয়েছে। যদি কিনা ওনাদেরকে আমরা ওনাদের যে সমস্যাগুলির কথা ওনারা বললেন সেই সমস্যাগুলিকে যদি আমরা মোকাবেলা করে ওনাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারি, প্রশিক্ষণের কথা বলেছেন, সামাজিক যে সমস্যা সেগুলির কথা বলেছেন, প্রশাসনিক যে জটিলতাগুলি রয়েছে, আইনি যে সমস্যাগুলি রয়েছে, এগুলিকে যদি আমরা মিট আপ করতে পারি তাহলে 20,000 মেট্রিক টন মধুর উৎপাদন সম্ভব হবে। আমরা প্রত্যাশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই ব্যবস্থা নেবে দ্রুততার সাথে, যাতে করে আগামী বছর এই যে মধুর সময় আসছে তারা যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়ে মধু উৎপাদন করতে পারে, আমাদের সরিষা সহ অন্যান্য ফসলের উৎপাদন ঘটাতে পারে। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। মাঠের কবি বলে এসো নবীন, দেখেছি দূরে ওই সোনালি